বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয় তখন অভ্যুত্থান মানুষকে অনেক সচেতন করে দিয়েছে। সাধারণ মানুষ যারা আমার মতো রাজনীতি সচেতন ছিল না কখনোই, আমি আমি যেমন আমার জীবনের রুটি রুজি এবং কিছু সামাজিক কাজের মধ্যে আমার ব্যক্তি জীবন সীমাবদ্ধ ছিল, কিন্তু অভ্যুত্থান আমাকে আমার যেই নাগরিক দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে এবং রাজনীতি নিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, যে কোনো একজন সাধারণ মানুষ বলবে যে আমি আমার দেশের সার্বভৌমত্ব যাতে ঠিক থাকে, আমার দেশে যাতে গণতন্ত্র ঠিক থাকে, আমি যাতে নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই, এই তিনটা কথা মোটা দাগে সবাই বলবে এবং যে কোনো কিছু বোঝে না সেও বলবে। তাহলে এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, মানুষের মনস্তত্ত্বে যে একটা পরিবর্তন এসেছে, এটা ছোট বড় সবার মধ্যে এসেছে। হয়তো আপারা এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক এগিয়ে আছেন, ওনাদের বাস্তবিক এক্সপিরিয়েন্স আছে, আমরা মুখস্থ করে, আবার বললেন মুখস্থ করে আসি, আমরা পড়ে জানছি। আপা যেটা মনে হয়েছে যে উনি বোঝাতে চেয়েছেন যে দেশের সামনে কোনো রকম বিপদ যাতে আসলে আমরা যাতে নিজেদেরকে ডিফেন্ড করতে পারি, নিজেদের সার্বভৌমত্ব যাতে রক্ষা করতে পারি। ধরেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে, হিন্দুত্ববাদের একটা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে যেখানে মুসলমানদের উপর নিপীড়ন করা হচ্ছে, ওইটা হয়তো ওই রাষ্ট্রের বিষয়, কিন্তু ওখানে বসে ওই দেশে যারা কর্তা ব্যক্তি আছেন তারা কিন্তু ওই দেশের, ওখান থেকে ওরা বলছে পুশ ব্যাক, কিন্তু আমাদের দেশে তো ওদেরকে, ওদের দেশি মানুষ কিন্তু শুধুমাত্র ওদের পছন্দের ধর্মের না হওয়ার কারণে আমাদের বর্ডার দিয়ে, আবার এটাও বলছে যে ঠিক যে সময় ওখানে বর্ডার গার্ডরা থাকবে না ঠিক সেই সময় তাদেরকে নাকি ওখানে ঠেলে দেওয়া হবে। তাহলে এই যে এই মানুষগুলোকে তারা ভোটার হিসেবে নিযুক্ত করলো না এবং পরবর্তীতে তাদেরকে এখানে কিভাবে ঠেলে দেওয়া হয় সেটাও তারা অনেয়ার বলছে। এবং আপনি দেখেন এই দুদিনও যায়নি, এই আমাদের কিন্তু বর্ডারে আবার একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, দুজনকে হত্যা করা হয়েছে, জি দুজনকে হত্যা করা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেদিন ভারত সফর করলেন সেই দিনও বর্ডারে একজনকে হত্যা করা হয়েছে। এগুলো কি একটা মেসেজ না? ওনারা কি বন্ধু হিসাবে আমাদেরকে আসলে পজিটিভ মেসেজ দিচ্ছেন? এইটা একটা অনেক বড় বিষয়। আবার কে কার সাথে অ্যালাইজ, এই যে জিওপলিটিক্স, এইটাও একটা বোঝার বিষয় আছে। সব সাধারণ মানুষ, বা আমি ধরেন আইনের বিষয়টা ভালো বুঝি, জিওপলিটিক্স আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো একেবারে গভীর ডিপ স্টেট এইটা ওইটা এগুলো আমার ওই বোঝার জায়গাটায় ওই ধরনের মানুষের সাথে কন্ট্যাক্ট না থাকলে কিন্তু জানার সুযোগ নেই। যেটা উনি বলতে পারছেন সেই জিনিসটা আমি বলতে পারি না, কিন্তু আমি মোটা দাগে বুঝি যে এই যে ধরেন নির্বাচনের আগে আমরা কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে এই নির্বাচন সংস্কারপন্থী, জোটের জিতে আসা জরুরি। এই নির্বাচনে আমরা এনসিপি থেকে যেই জোটটা করেছি সেই জোটের মূল যেই প্রতিপাদ্য বিষয়গুলো ছিল, যেগুলো আমাদের এজেন্ডা ছিল, সেইটার মধ্যে ছিল হচ্ছে সংস্কার, গণতান্ত্রিক পুনরুদ্ধার, এই যে পরাশক্তি থেকে দেশকে মুক্ত করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বিচার। তাহলে দেখেন যুক্তরাষ্ট্রের যেই বিষয়টা বলা হচ্ছে, এই যে আপা রেসিপ্রোকাল ট্রিটির কথা বললেন, ওনার সাথে কিছুটা আমি একমত। অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট চলে যাওয়ার 3 দিন আগে ওনারা যেই তড়িঘড়ি করে এই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা করলেন, হ্যাঁ, সেখানে একটু পড়ালেখা করতে গিয়ে দেখলাম যে কি কি সুবিধা, একটা সুবিধা, বিশাল একটা সুবিধা পেয়েছি। সেইটা হচ্ছে আমাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ, সেই ট্যারিফটা 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে, মানে 1% কমানো হয়েছে। বিরাট একটা সুবিধা পেয়েছি আমরা। আসলে এইভাবে বলতে চাইনি, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চুক্তি নিয়ে কাজ করা হয়েছে, ওই যে আমি ওই জিওপলিটিক্সের বিষয়টাতে যাচ্ছি না, যেহেতু ওইটা আমি ওদের সাথে আমার পরিচয় নাই, কিন্তু আমার জায়গায় আমি থাকি। কাদের সঙ্গে পরিচয় নেই, তারা কি অদৃশ্য নাকি? যেটা নিয়ে অদৃশ্য যেই শক্তি নিয়ে বিজ্ঞজনেরা কথা বলেন, ওই অদৃশ্য শক্তির ছায়া এখনো আমি পাইনি। আমি আন্তর্জাতিক চুক্তি নিয়ে কাজ করেছি। তাহলে এই কথাগুলো কেন? আমি আপনার অনেক বক্তব্য শুনছিলাম, কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি এখনো পর্যন্ত পাইনি, যে মানে রেজিম চেঞ্জ যুক্তরাষ্ট্র ঘটিয়েছে, তাহলে কিভাবে ঘটেছে আপনাদের মাধ্যমে? আমি আমার পয়েন্ট আমি একটু বলে নিই, তাহলে আপনার পয়েন্টটা আসতে আমার সুবিধা হবে। দেখেন এই ধরনের যখন চুক্তিগুলো হয়, এটা আমেরিকা হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে আপনি যখন একটা আন্তর্জাতিক চুক্তি করেন, বিদেশি রাষ্ট্র অবশ্যই তার স্বার্থটা অক্ষুণ্ণ রেখেই তারপরেই আপনাকে
তার সুবিধা দিবে। কিন্তু আপনি যখন সুবিধা নিতে যাবেন তখন আপনাকে এইটাও এগ্রি করতে হবে যে ওই চুক্তিতে কি আছে সেইটা একেবারে আইন দ্বারা আপনি যদি বাধ্য না হন সেই চুক্তির অন্তর্গত বিষয়াদি আপনি ডিসক্লোজ করতে পারবেন না। এটা চুক্তির বেসিক জেনারেল ক্লজ বলি আমরা এটাকে। জেনারেল ক্লজেসের মধ্যে এই এই নন ডিসক্লোজার ক্লজগুলো থাকে। তো এই ক্লজগুলো যখন থাকে তাহলে এত তড়িঘড়ি করে সবগুলো, একটা নির্বাচিত সরকার আসলো না, সবগুলো রাজনৈতিক দলকে ইনক্লুড করা হলো না, অন্তর্বর্তীকালীন সরকারের কি আদৌ প্রয়োজন ছিল কিনা বা কিসের চাপে পড়ে এই চুক্তি করেছে, এটা মানুষের জন্য কতটা আসলে ভালো, এটা কিন্তু আমরা জানি না। আপনি যেটা বলছিলেন যে এই শেখ হাসিনা সরকারকে পতন করানোর জন্য কোনো পরাশক্তি কাজ করেছে কিনা, না আমি বলিনি, এটি সরাসরি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে। তাহলে কি আপনাদের কি ব্যবহার করে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে? উনি যে কথাটা বলেছেন সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই যে পারসেপশনগুলো ক্রিয়েট করা, এইটা আমার কাছে খুবই রং মনে হয়। কারণ এই যে আমার পাশে যিনি বসে আছেন উনি এবং আমাদের যে ছাত্র জনতারা এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু 17 বছর নিপীড়নের শিকার হয়েছে এবং তারা বারবার চেষ্টা করেছে শেখ হাসিনার বন্ধু রাষ্ট্র যারা তাকে আশ্রয় দিয়েছে তারা বারবার তাকে নানানভাবে সুযোগ সুবিধা দিয়েছে এবং তাকে তার ক্ষমতা ধরে রাখতে সহযোগিতা করেছে এবং তার বিনিময়ে শেখ হাসিনাও তাদের স্বার্থটাই আগে দেখেছে। এখন অভ্যুত্থান যখন হয়, আপনি কি বাংলাদেশের মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষ দেখেছেন? আমি তো দেখিনি। যুক্তরাষ্ট্রের যদি আমি ইরান, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, পানামা এইসব দেশে তাদের যে রেজিম চেঞ্জের জন্য যেই পদক্ষেপগুলো আমি দেখি, সেখানে তো আমি দেখি যে তারা এই যে ধরেন অজনপ্রিয় যে সরকারগুলো থাকে তাদেরকে পতনের জন্য তারা তাদের সামরিক বাহিনী পাঠায়। যদিও আমরা ধারণা করি যে পেছনের স্টোরিটা ডিফারেন্ট, যে ওই দেশের তেল গ্যাস হোক এই ধরনের স্বার্থ সংক্রান্ত ইস্যুতে তারা ওইখানে রেজিম চেঞ্জের চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে কি সাধারণ মানুষ ছাড়া ইভেন রাজনৈতিক দলগুলো কিন্তু পর্যন্ত তারা সকল রাজনৈতিক ব্যানার ছেড়ে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আজকে এই বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য একটা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসছে। এখন আমি ওই যেই কথাটা বলে শুরু করেছি, জনাব ফরহাদ মাজার যেই কথাটা বলেছে, উনার কথার তাত্ত্বিক বিশ্লেষণ আমি করতে পারবো না, করবো না। আমার দুর্বল এবং নাজুক অবস্থায় আছি, তা আমার মনে হয় ওই দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং আমরা ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দলমত নির্বিশেষে আমাদের সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং আপামর জনতাকে। আমি একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মানে আপনি সামনের কথা বলছেন যে সামনে আমাদেরকে কি করা উচিত, আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করা উচিত, একেবারে এই বিষয়ে কোনো দ্বিমত থাকার সেটা আগামীর কথা। কিন্তু আমি যে বিষয়টি আপনার কাছে ঐক্যবদ্ধ থাকা ছাড়া আমি আসলে উত্তরটা আমি পাইনি। আমি আপনার কাছে আবারও আসবো। ওনার মতামতের আমরা বিরোধিতা করব কিনা এটা জানতে চাচ্ছেন? তিনি স্পষ্ট করে বলেছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রকে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, বা এখানে যারা আন্দোলন করেছিল বিএনপি, এনসিপি বা জামায়াত, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে কি অস্বীকার করা হচ্ছে তাদের অবদানকে? না, অবশ্যই নাকি যুক্তরাষ্ট্র তাদেরকে ব্যবহার করা হয়েছে? বক্তব্যকে আমি সমর্থন করি না এবং উনি কেন এই কথাটা বলেছে সেটা আমি হয়তো ব্যক্তিগতভাবে ওনার সাথে কোনোদিন কথা বলার সুযোগ হলে আমি অবশ্যই জানতে চাবো। আমি আপনার বক্তব্য পরিষ্কার। আমি আপনার কাছে আসতে চাই। আপা, সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলাম একটি অভিযোগ করেছেন যে সংস্কার নিয়ে সরকার বা বিএনপি একটি ছলচাতুরি করেছে বা করছে। তিনি এই ধরনের সরকারকে আসলে কেন ছলচাতুরি করতে যাবে সংস্কার বিষয়গুলো নিয়ে? এটা নাহিদ ইসলাম বলেছেন, হয়তো বিরোধী দলের মতো কথা বলতে হয় তাই বলেছেন। কারণ আপনি নিজে বলেন, আপনি নিজে জানেন যে অধিবেশনটা যে গেল, অধিবেশনে 133টা অধ্যাদেশের মধ্যে প্রায় ম্যাক্সিমামগুলোই পাশ হয়েছে। যে কয়েকটা বাদ আছে সেটা বলেছে যে আগামী অধিবেশনগুলোতে চুলচেরা হিসেব করে বিশ্লেষণ করে তারপরে এটা আপনার গুম বলেন, বিচার ব্যবস্থা বলেন, এই জায়গাগুলো, এই সেন্সিটিভ জায়গাগুলো আরেকটু আলোচনার দরকার আছে, এটা বলেছে। আর নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্টের সময় বলা হয়েছিল যে আপনার সংসদে এটা চুলচেরা বিশ্লেষণের পরে এটা পাস হবে কি হবে না এটা 2/3 মেজরিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এখানে ছলচাতুরির কি থাকলো? থাকার মধ্যে আপনি বলতে পারেন গণভোটের মধ্যে তো এই জিনিসগুলোই চেয়েছে, আর তো এর বাইরে তো কিছু ছিল না। তাহলে আপনার জিনিস যদি এগুলা যদি সেম ঘটনাটা ঘটে, তাহলে যে গণভোট নিয়ে কথা হয়েছে, গণভোটের সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা
নোট অফ ডিসেন্ট সহ আমরা সিগনেচার করেছি, ওই কাগজে আমরা সিগনেচার করি নাই, যেটাকে নিয়ে ভোটের জন্য ব্যবস্থা করা হলো সেটা। আর যেটাকে বলে ইলেকশনের কথা, গণভোটে, এটা আসলে সংবিধানেই নেই। আমি বহুবার এই কথাটা বলেছি, এই ভোটটা করার জন্য আরেকটা সংবিধানের দরকার। এখন আমার সমালোচক বলতে পারে বিএনপি রাজি হলো কেন, বিএনপি বলেছিল কেন। বিএনপি বলতে পারে, ধরে নিলাম যে একটা সামনে বড় নির্বাচনের জন্য বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট ত্যাগ করা দরকার, বলতে পারে। বাট বিএনপি বললেই, আমি যদি আপনাকে বলি আপনি অমুকরে খুন করে আসেন, আপনার ক্যামেরার পিছনে যে আপনি করবেন, আর যদি আপনি করেন আমি হয়তো হুকুমের আসামি হব, আপনি কিন্তু মেন আসামিটা হবেন। আপনি করেছেন, আপনার বুদ্ধি বিবেচনা আছে, আপনি যথেষ্ট অ্যাডাল্ট, আপনি জেনে বুঝে এই কাজটা করেছেন, আপনার মধ্যে কোনো রকম অসংলগ্নতা ধরা পড়ে নাই, সো আপনাকে বললেই আপনি এই কাজটা করতে পারেন না। তো যারা এটা বলতেছে, এখন কথা হলো যে বিএনপি যে কথাটা বলেছে যে সামনে নির্বাচনের জন্য আমরা নির্বাচনটাকেই সামনে রেখেছি আর কিছু না। তো সেইখানে আমরা একটা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছিলাম, একটা যুদ্ধে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু সেই সরকার কোনো কিছুই করতে পারছিল না। প্রতিদিন প্রচুর মব ছিল, বলতে পারেন যে এখনও তো মব আছে, একদিনে তো সব জিরোতে যেতে পারে না। আর বিএনপি মাত্র দায়িত্ব নিয়েছে 2.5 মাস, 3 মাসও হয় না, 17 তারিখে 3 মাস হবে। তো সেই হিসেবে যদি আমি বলি, তাহলে এইখানে কোনো রকম ধুরন্ধরপনা করে হয় নাই। কারণ আপনার অধ্যাদেশগুলো পাশ হয়েছে, তাদেরকে নিয়েই তো হয়েছে, তারা তো সংসদেই ছিলেন। তারা অনেক সময় আপনার ওয়াকআউট করেছেন, তাদের যা বলার বলে সরেই কিন্তু ওয়াকআউট করেছেন, কোনো কিছু না বলতে পেরে ওয়াকআউট করে নাই তারা। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। তো সেই জায়গায় তারা এটা বলছে। নাহিদ ইসলাম একটা দলের মুখপাত্র, একটা দলের চিফ, সেই জায়গা থেকে তার কিছু বলতে হয়, তাই বলেছে হয়তোবা। জি, বলার জন্য বলেছে কিনা আমি হুমায়রার কাছে জানতে চাই যে এই বক্তব্যগুলো কি আসলে বলার জন্যই বলা, বিরোধিতার জন্য, যেটা আপনি বলছেন যে একটি বিরোধী দল আছে তাকে বলার জন্যই বলতে হয়, বিষয়টা কি সেরকম? দেখেন, এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষ জীবন দিল, আমরা সেই এক দফার ঘোষণায় যেই কথা বলেছিলাম যে আমরা স্বৈর শাসনের থেকে মুক্তি চাই, সেইখান থেকে এখন পর্যন্ত আমরা তো ছোট, আমরা এখন এক কথা তখন এক কথা বললে মানায়। আমরা কি একবারও আমাদের কথার পরিবর্তন করেছি? আমরা সেই ওই এক দফার ঘোষণা দেওয়ার সময় ঠিক যে কথাটা বলেছিলাম, এখন পর্যন্ত আমাদের দাবি, আমাদের অবস্থান এবং আমাদের রাজনীতি ঠিক ওই এক পয়েন্টেই আছে। আমরা স্বৈর শাসনের যে কাঠামো, সেই কাঠামোগত পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের জন্যই কিন্তু আপনার সংস্কারটা করতে হবে। এখন আপনি যদি মিলিয়ে দেখেন, আপা বলছিলেন যে আমরা বলেছি বলে ওনারা এই জিনিসগুলো মেনে নিয়েছেন, অথচ বিএনপির 31 দফা, যেটা বিএনপির দাবি, যেটা বিএনপির ম্যান্ডেট, সেই 31 দফার, যেটা গণ অভ্যুত্থানের আগে তৈরি করা, সেই 31 দফার প্রথম দফায় বলা হয়েছিল সংস্কার পরিষদ করবে। তারপর দেখেন ওনাদের কমিটমেন্ট, ওনাদের আশ্বাসে আমরা বিপ্লবী সরকার এবং এই সংবিধানকে বাতিল করে আমরা নতুন সংবিধান প্রণয়নের প্রচেষ্টা না করে আমরা ওনাদের প্রেসক্রিপশনে আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করলাম আর্টিকেল 106-এর আন্ডারে একটা অ্যাডভাইস নিয়ে, তাই না? অথচ ওনারা প্রথম থেকে ওই যে ওনারা তো অনেক দিন ক্ষমতা থেকে দূরে। আপা বলছিলেন যে একটা বড় জিনিস পাওয়ার জন্য অনেক কিছু ছোট ছোট ত্যাগ করা দরকার এবং এই জন্য ওনারা তখন নির্বাচন হওয়ার জন্য অনেক কিছু বলেছেন। ঠিক একই কথাটা জনাব সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে তখন যাতে নির্বাচন দিয়ে দেয়, এই জন্য নাকি উনি অনেক কথা ওই সময় মেনে নিয়েছেন। অথচ উনার মুখ দিয়ে, হায় আল্লাহ, উনি একটা এত বড় সংবিধান বিশারদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এরকম ক্যারিশমেটিক একজন পার্সন, হ্যাঁ, উনি একবার এক কথা বলবেন, আমি তো এটা মানতে পারি না। আমার প্রধানমন্ত্রী, উনি নির্বাচনের আগে উনি হ্যাঁ ভোট দিতে বলেছেন এই গণভোটে। উনি এক সময় এক কথা বলবেন, এক সময় মানুষকে এক এক আশ্বাস দিবেন শুধু নির্বাচনের জন্য। উনি এই কাজ করতে পারেন, এইটা আমি বিশ্বাস করি না। কিন্তু এখন আমাদের এটা শুনতে হচ্ছে, এই যে এক্সপ্লেনেশন, আই ওয়ান্ট আ বেটার এক্সপ্লেনেশন, আই ওয়ান্ট আ সলিড এক্সপ্লেনেশন যে বাংলাদেশের এতগুলো মানুষ, ধরেন যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 70% মানুষ, যাদের মধ্যে বিএনপির ভোটারও আছে, তারাও কিন্তু এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে আপনার কথায় বিশ্বাস করে আপনার ভোটাররা যে ভোটটা দিল, যে সংস্কারের পক্ষে, আপনি যে এখন শুধু বলছেন যে নির্বাচন চেয়েছি, আমরা 2/3 ভোট পেয়েছি, আমরা যা খুশি তা
করব, আমরা আমাদের মতো করে করব, এই ম্যান্ডেট তো মানুষ আপনাদের দেয় নাই। ওই ম্যান্ডেট যদি আপনাদের দিত তাহলে তো গণভোট আলাদা হতো না, এবং গণভোটের জন্য মানুষ আলাদা ভোট দিত না, গণভোট আপনাদের ভোটাররা দিতই না, ওই কাগজ খালিও জমা দেওয়া যেত, তাই না? কিন্তু ওনারা তো ভোট দিয়েছে, ওনারা ওনাদের মতামত প্রকাশ করেছে। এখন আপনি কি করলেন? আপনি জনগণের অভিপ্রায়ের বাইরে গিয়ে আপনি নিজের মতো করে সবকিছু করছেন। এটা তো জনগণের সাথে খুদ প্রতারণা। আপনার উদ্দেশ্য প্রথম দিনই, আপনি প্রথম থেকেই সবকিছু তো একটা টাইম লাইন আছে। আপনার নিজের ম্যান্ডেটে যে সংস্কার পরিষদের কথা আছে সেইটা বাদ দিয়ে আপনি এখন বলছেন সংবিধান সেই কথা অনুযায়ী তারা চলছে না। আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই, সরকারি দলের বন্ধুদের সাংবিধানিক আইন এবং সংস্কার সম্পর্কে খুব বেশি পড়াশোনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সংবিধান সংস্কারে গড়িমসি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমার মনে হয় সরকারি দলের বন্ধুদের এগুলো সম্পর্কে খুব বেশি পড়াশোনা নেই, তাদের আরও বেশি লেখাপড়া করা উচিত। ধন্যবাদ। যেটুকু লেখাপড়া করেছে এইটুকুরই তো জবাব শিশির মনিরদের দল দিতে পারে না, এবং জবাব দিতে না পারার জন্য ওয়াকআউট করে, এটা তো কিছুক্ষণ আগেই আমরা শুনলাম হুমায়ুনের কাছে। তা এইটার পরে যদি ঠিক আছে, এটা যদি আরো একটু পড়ালেখা করে তাহলে তো আপনার মনে করেন এক আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবই তারা হিমশিম খেয়ে যায়। এর চেয়ে বেশি পড়াশোনা করলে তাদের কি অবস্থা হবে? তারা তো সংসদে আসাই বন্ধ করে দিবে। তখন কি আপনার মনে করেন দেশ বা সংসদ চালানো ঠিক হবে? আমরা এই জন্যই ছাড় দিয়ে চলি, অনেক কিছু ছাড় দেয়, অনেক কিছু। একটা ছাড়ের কথা বলি, এত কিছু তারা বললেন। আপনার এই যে একজন নারী সংসদ সদস্য এই যে আউট হয়ে গেল মামলা মোকদ্দমায় পড়ে, চাকরি থাকা মানে 3 বছর না হওয়ার জন্য আউট হয়ে গেল। আউট হওয়ার পরে ওটা কিন্তু সরকার দলেরা ওটা পায়, কণ্ঠভোটে ওটা পাশ হওয়ার কথা, কিন্তু সরকার কিন্তু নেয় নাই, দিয়ে দিয়েছে। তারা যেই মাত্র বলেছে যে এটা আপনাদের যদি আপত্তি না থাকে, আমাদের আপত্তি নেই, আমরা দিয়ে দিয়েছি। এরকম অনেক ছাড়, প্রতিদিনই ছাড় ছাড় ছাড়। কারণ এটাই, দিস ইজ কল গণতন্ত্র, ডেমোক্রেসি, অ্যান্ড এটাই ডেমোক্রেসির বিউটি। হ্যাঁ, তো এই জায়গাতে আমরা ছাড় দিই। তারপরেও যদি আমাদের বন্ধুরা বলে যে বিএনপি ছলচাতুরি ছাড়া কিছুই বুঝে না, বিএনপি কোথায় প্রতারণা ছাড়া কিছুই বুঝে না। আপনি দেখেন বিএনপি আপনার ইশতেহারে বলেও নাই যে বিএনপি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে গাড়ি নিবে না, প্লট নিবে না, ফ্ল্যাট নিবে না, বলেও নাই। এটা বলেছিল তাদের এলিয়েনরা। হ্যাঁ, তো এই তারা কিন্তু এখন গাড়ির জন্য বায়না ধরেছে, মহান জাতীয় সংসদে গাড়ি ছাড়া আসতে পারে না। হ্যাঁ, এটা একদম দিনের মতো সত্যি। তারা বলেছে তাদের যে তাদের গাড়ি নাই, তারা কিভাবে আসবে। একের অধিক জন বলেছে, একজন না। গাজীপুরের এমপি বলেছে, আপনার হাসনাত আবদুল্লাহরা বলেছে তাদের গাড়ি নাই। গাড়ি তো নাই থাকতে পারে, সব এমপির গাড়ি আছে, কে বলেছে? তো এখন আপনার তারা এখানে ছলচাতুরির আশ্রয় নেয়, আমরা তো নিই না। আমরা বলি নাই প্লট নিব না, ফ্ল্যাট নিব না, গাড়ি নিব না। বাট আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু পাশ করার পরেই প্রথম যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে আমরা গাড়ি বা প্লট নিব না। এই যে এবং শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, যখন গাড়ি নেওয়ার জন্য আবার প্রশ্ন উঠেছে তখন কিন্তু উনি বিল আকারে এটাকে বন্ধ করে দিয়েছেন। তা এটার নাম যদি ছলচাতুরি হয় আমার কিছু বলার নাই। ইশতেহারে যে কথাগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব শুরু করে, এবং 1 মাসের আগে 28 দিনে উনি 28টা কাজ করেছেন, এবং ও ইতিহাসকে মনে রাখার মতো কাজ করেছেন। সেই কাজের মধ্যে এই 28 দিনের মধ্যে উনি কিন্তু এটা শুরু করেছেন। তো এটা যদি কথা ছলচাতুরি হয় তাহলে তো করার কথা না। উনি নিজের বহর কেটে দিয়েছেন একদম, উনি সাধারণের একজন হয়ে গেছেন। এটা যদি ছলচাতুরি বলে বিরোধী দলরা, তাহলে তো আমাদের এই দুঃখ রাখার জায়গা নাই। জনগণ কি বলবে, কি করবে? কারণ যেখানে লক্ষ লক্ষ টাকা, আপনার একটা ডিমের দাম যে দেশে 1000 টাকা হয়, একটা বালিশের দাম 87,000 হয়, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী 150 টাকায় লাঞ্চ করেন, 150 টাকায় ভর্তা ভাজি দিয়ে লাঞ্চ করেন, ছোট মাছ দিয়ে। সেইখানে যদি ছলচাতুরি হয় তাহলে আমাদের কিছু বলার নাই। কৃষকের ঋণ মওকুফ করা যদি ছলচাতুরি হয় আমাদের কিছু বলার নাই। আমরা যে এই যে ছলচাতুরি, তারা বলে আমরা এটা করি, আমরা পারি না, আমরা ব্যর্থ। আপনারা দেখেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী বারবার বলেছেন, মন্ত্রী বারবার বলেছেন যে দেশে যেইটুক তেল আছে সেইটুকু চলতে পারি আমরা, আমাদের 1-2 মাস সমস্যা হবে না। কিন্তু আপনি সহ এবং আমাদেরও কেউ আপনাদের কথায় মনে হচ্ছে আসলে বোধহয় নাই, সরকার বোধহয় বলতেছে।
তাতে কি হয়েছে আপনি দেখেন, যেই মাত্র তেলের দাম 20 টাকা বেড়ে গেল, সেই মাত্র তৎক্ষণাৎ সব ভিড়গুলো চলে গেল। এটা কি তেলেসমাতি কাণ্ড? এই যে বিএনপি যে ছলচাতুরি করে না, এটা তার প্রমাণ। বিএনপি বলেছে তাহলে ক্রাইসিস নাই, তাহলে ক্রাইসিস যদি থাকতো তাহলে 20 টাকা কেন? আপনার যদি দরকার পড়ে, আপনি 3 বেলা না খেয়ে আছেন, চালের দাম ধরেন 1000 টাকা, আপনার কিছু না কিছু খেতেই হবে, খেতে হবে না? আপনাকে কিন্তু আগে যেখানে 1 কেজি কিনতেন ওইখানে আপনি 250 গ্রাম কিনবেন, আপনাকে কিনতে হবে। তাহলে সেই জায়গায় তার হাওয়া হয়ে গেল এগুলো। অথচ বিরোধী দল যেমন টকশোতে বলেছে, তেমন আপনার অন্য অন্য জায়গাগুলোতে বলেছে আমরা পারছি না, আমরা তেল নাই। এই তেলের দায়িত্ব কিন্তু আমাদেরও না, এটা ইন্টারিম গভর্নমেন্ট তেল 3 মাসে রেখে যায় নাই, বা রেখে গেছে, সেটাও বুঝাইতে সক্ষম হচ্ছিল না বিএনপি যে তেল আছে, তোমরা বাবারা এইরকম তাড়াহুড়া করো না, যার যেটুকু লাগে সেটুকুই নাও নর্মাল হিসেবে। তো এই এত কিছু করার পরে যদি বলে যে আমরা ছলচাতুরি করি, হ্যাঁ আমরা তাহলে ছলচাতুরি করি। যে ছলচাতুরি করলে জনগণের মঙ্গল হয় সেই ছলচাতুরি তো ভালো। আপনি বলেন না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো আমার সহ আলোচক বললেন ব্যাংক থেকে এস আলমের 7.5%, আপনি 100 টাকার 100 টাকাই চলে গেছে। বুঝেন আপনি একটা কথা, 100 টাকার 100 টাকাই পেটি বর্জ্য আর পেটে চলে গিয়ে বিদেশ চলে গেছে। সেইখানে যদি 100 টাকা 7.5 টাকা ফেরত এসে আরও যদি তারা লগ্নি করে আসে, নিয়ে যায়, টাকা জমা রাখে ব্যাংকে, এটা কি ভালো না মন্দ? সাইফুর রহমান কালো টাকারে সাদা করার একটা স্কোপ দিয়েছিল। অনেকে সবারই যে একই রকম কালো টাকা, আমি আমার লার্নেট এটা বিশ্বাস করবে না। সবার কালো টাকা একরকম না, যে চুরি করা ডাকাতি করা। অনেকের কালো টাকা আছে ঠিক মতো সে ট্যাক্স দিচ্ছে না, সে টাকা কালো টাকা হয়ে গেছে। ঢাকা শহর কত লোকের কত ফ্ল্যাট কত বাড়ি, আপনি সব কি শো করে? যার 5টা বাড়ি সে একটা বাড়ি শো করে, তো ভাঙাচোরা বাড়ি শো করে। ভাঙাচোরা বাড়ির যতটুকু ট্যাক্স ততটুকুই দেয়। যতগুলো ব্যবসা ততগুলো কি শো করে না। যে ব্যবসা লাভজনক সেটা শো করে না। যে ব্যবসায় ছাড় পাওয়া যাবে, দেখবেন ম্যাক্সিমাম এমপি মন্ত্রীরা বাইরের লোকরা দেখাচ্ছে সাধারণ মানুষরা মাছের ব্যবসা, কারণ মাছের ব্যবসায় সুবিধা পাওয়া যায়। তো এই জায়গাগুলো আপনার তারা করে। তো এইখানে যদি কিছু টাকা আসে, আমার টাকাটাই, দেশের টাকাটাই যদি ফেরত আসে, আপনি যত চেষ্টাই করেন, শেখ হাসিনা যেটা বলছিল, সে তার অনেক টাকা পাচার করছে, পাশাপাশি সে চাপা দিয়ে বলছিল আমি টাকা ফেরত নিয়ে আসবো, এই করবো ওই করবো। পারছে। বিএনপি সরকার আসার পরেও টাকার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করেছে যে টাকাগুলো ফেরত আনো। ইন্টারিম সরকার 18 মাস অনেক বড় বড় ডায়লগ করছে, টাকা ফেরত, এই যে আসতেছে 1 টাকা ফেরত আসছে, টাকা ফেরত আসে না। যদি টাকার ওই সাময়িক মালিকটা যদি ফেরত না আনে, যার হাতে টাকার মধ্যেই লেখা থাকে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে। এখন সে যে যার হাতে টাকা, সে যদি বাহককে দিতে বাধ্য থাকে, তাহলেই না আসবে, নইলে তো আসবে না। তো এই 7.5% দিয়ে আরও এই রেয়াত দিয়ে আরও যদি টাকা আসে, এটা মন্দ কিছু হবে না। গুমের জন্য তো বলা হয় না যে গুমের বিচার করবে না। ইলিয়াস আলীর বউ নিয়ে কথা, ইলিয়াস আলীর বউ তো বলে নাই, সে বলেছে প্রথম দিন সংসদে যে আমার এখানে আসার কথা না, থাকার কথা না, আজকে যার থাকার কথা ছিল তাকে গুম করা হয়েছে। তো এই যে গুমের জন্য সে, এই যে তার স্যাক্রিফাইস, তার আশা, তার সব কিছু মিলে, গুমটাকে বিএনপি আর যাই করুক, গুমটাকে বিএনপি ইগনোর করতে পারে না, করবে না। তো বিএনপি বলেছে এটার জন্য আরও চুলচারা আমরা আলোচনা করব, সেই হিসেবে আমরা কাজ করব। আপনার অনেকগুলো সংকটের কথা আসলো। আপনি যখন এই প্রথমেই শুরু করলেন সংকট দিয়ে, সংকটের কথা আসলো। সেই সংকটে আমি মনে করি যতই কথা বলি না কেন, একজন মানুষ সব কিছু করতে পারে না, সবার সহযোগিতা লাগে। 10-এর লাঠি 1-এর বোঝা। সেই হিসেবে জাতীয় সংকট মোকাবেলার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন আপনার জাতীয় একটা কমিটি করেছিল তেলের সংকটে, যদিও পরে আর দরকার পড়লো না, কমিটি করেছিল। পাশাপাশি সরকার যে কোনো জায়গায় চেষ্টা করেছে তাদের পাশে থাকার জন্য। তো সেই তারা চুলচেরা হিসাব করুক, এতে আমার স্বচ্ছতা বাড়বে, এতে আমার জবাবদিহিতা বাড়ুক, আমি চাই। কিন্তু তার মানে এই না যে অন্যায় কিছু বলে প্রতারিত করা জাতিকে। আমি সরকারকে প্রতারিত বলবো না, শুধু জাতিকে প্রতারিত করার কোনো দরকার আছে বলে মনে করি না। ভীষণ সেন্সিটিভ গণতন্ত্র, এবং এই গণতন্ত্র এখনও আতুর ঘরে আছে, মাত্র কয়েকদিন যাবৎ মুক্তি পেয়েছে। তার বেড়ে ওঠার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য শক্ত খুঁটি দরকার। সেই শক্ত খুঁটি হওয়ার জন্য সরকারি দল এবং বিরোধী দলের
এইখানে একাত্মবোধ এই একটা জায়গায় থাকা উচিত গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এবং বহির্বিশ্বে যারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় বাংলাদেশের, সেইখানে প্রত্যেকের বুঝতে হবে যে আমি তুমি সে যদি একসাথে না থাকি তাহলে এই রাষ্ট্রটা ক্ষতির মুখোমুখি হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা যে কোনোভাবেই হোক না কেন এই রাষ্ট্র আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা একে কোনোভাবেই কুণ্ঠিত করতে দেওয়া যেতে পারে না। জি, আমরা আপনার বক্তব্য শুনছিলাম। আমি অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে আসতে চাই, এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটি নিয়ে আপনারা কথা বলছেন। আমি আবারও বিষয়টি তুলতে চাই যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আসলে এনসিপির অবস্থানটা কি? ধন্যবাদ। এই বিশেষ করে কাঁটাতার সীমান্ত হত্যা এই বিষয় নিয়ে আপনারা কথা বলছেন যে আসলে তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। জি, ওই উত্তরটা দিচ্ছি, তার আগে আপার সাথে একটা আপোষ করে নেই। জি, সেটা হচ্ছে আপা যখন কথা বলেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, কিছু জায়গায় একটু আটকে যাই, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। যেমন আপা বললেন যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের উনি সব দলগুলো একসাথে হয়ে বিভিন্ন সংকট মোকাবেলায় একটা টিম হিসেবে কাজ করা উচিত। জাতীয় কমিটি আলোচনাটা কিন্তু ওইখান থেকেই শুরু করেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, তাই না? কিন্তু দুঃখের জায়গাটা কোথায়, কখন আপা এবং আমার প্রধানমন্ত্রীর বক্তব্যর কথা মিলাতে পারি না, যখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আসলে ওই যে উনি কেন কথা বলেন এইটা নিয়ে প্রশ্ন অনেকে করে, আমি এটা নিয়ে প্রশ্ন করি না। উনি যোগ্য, উনি কথা বলুক, উনিই সব বলুক, অসুবিধা নাই। কিন্তু উনি কি করেন জানেন? উনি মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ থাকার, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে প্রয়াসটা, সেই স্পিরিটটাকে নষ্ট করে দেয়। কিভাবে করে? ধরেন আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য আপা দুইটা খুব সুন্দর শব্দ বলেছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা যদি সমালোচনা করি তাতে তাদের স্বচ্ছতা বাড়বে। আপা কিন্তু এটা অ্যাকনলেজ করেছেন। কিন্তু এই কাজটাই করার জন্য আমরা যখন ছায়া মন্ত্রিসভা করার কথা বলেছি, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, দ্য গ্রেট ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি এইভাবে কি জানি উজিরে খামোখা ছায়া মন্ত্রিসভা, এইরকম বডি ল্যাঙ্গুয়েজে বিশ্রীভাবে উনি মকারি করেন। ধরেন আমরা এত বড় স্টেক নিয়ে এতগুলো মানুষ এত বছর অত্যাচার জুলুম সহ্য করে বাংলাদেশে যেই মুহূর্তে পার্লামেন্টে গিয়েছি, সবাই তো একটা ভোটের মাধ্যমে গিয়েছে, তাই না? সবাইকে জনগণ, প্রত্যেকটা সরকারি দল এবং বিরোধী দলের সদস্যকে জনগণ নিজেদের প্রতিনিধি বানিয়েছে না? আপনি কি পারেন জনগণের প্রতিনিধিকে এইভাবে মকারি করতে? তাহলে আপনার কি আসলে আদতে ইচ্ছা আছে যে আপনি সবাইকে নিয়ে দেশটাকে গড়বেন? দুঃখের কথা, দেখেন কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে। আপা বললেন যে গাড়ির জন্য আমরা বায়না ধরেছি, আবার তার আগের বক্তব্যেই আপা বলেছেন যে ধরেন খুন করতে বললেই কি খুন করবেন নাকি? সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছেন যে জুলাইয়ের যেই স্পিরিট সেটা রক্ষার জন্য এবং গণভোটের জন্য যেই আদেশটা সেটা রাষ্ট্রপতিই করতে পারবে এবং গণভোটটাই জনগণের অভিপ্রায়টাই হচ্ছে মেইন, এই কথা যে ওনারা বলেছেন, এটার প্রসঙ্গে উনি বলেছেন না যে খুন করতে বললেই খুন করবে নাকি, হুকুমের আসামির বিষয়টা শুনেন। আইনটা, আপাও আইনে পড়ালেখা করা মানুষ, আমিও আইন পেশায় আছি। বিষয়টা হচ্ছে যে অ্যাকোয়েন্টেন্স যারা থাকে তাদের কিন্তু সম পর্যায়ের অপরাধী হিসেবে বিবেচনা করা হয় এবং যদি হুকুমের আসামি হয় তার অপরাধের বিচার এবং শাস্তিটা কিন্তু সেমই হবে, তার জন্য কিন্তু আলাদা শাস্তি নাই। আপনি যদি অ্যাবেটরের শাস্তি, যে ওই জবাইটা করে তার শাস্তি সেম। হ্যাঁ, আমি এটা জাস্ট নলেজের জন্য বললাম। তো ধরেন গাড়ি যখন বায়না করেছে এই আমার ভাইরা, হ্যাঁ, ওইটা তো আগে যেরকম সিস্টেম ছিল যে ভ্যাট ছাড়া, ট্যাক্স ছাড়া গাড়ি আমদানি করবে এবং সেটা ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এখন তো সেটা বলে নাই। এখন বলেছে যে গাড়িগুলো ব্যবহারের জন্য গাড়ি তারা নিবে এবং সেই গাড়ি সরকারের কাছেই থাকবে, পরবর্তী সরকার এসেও সেই একই গাড়ি ব্যবহার করতে পারবে। আপনার কাছে এই কথাটা খারাপ লাগতে পারে, তাহলে আপনি এই কথাটা মানলেন কেন? আবার ধরেন আমার ভাইরা চাবেই বা না কেন, তারা এলাকায় যখন যেই জনগণ হাসিনার যে কুকীর্তি এখানে যেভাবে করে
মানে এভিডেন্ট করা হয়েছে, শব্দটা বুঝেন, খেয়াল করেন যেভাবে করে এটার প্রমাণ দিয়ে এটাকে মানে রেডি করা হয়েছে, আগামীর বাংলাদেশের যত মানুষ আসবে এগুলো দেখবে এবং তাকে থুতু নিক্ষেপ করবে। ইট ওয়াজ হিজ কমেন্ট। কাজে দেখেন কে কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি কি দেখছেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইউ হ্যাভ সিন, আপনি আপনার নিরপেক্ষ একটা জায়গা থাকতে হবে, আপনি হয়তো সেই কমেন্টটা করবেন না, ইটস ওকে, বাট আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার এলাকায় কারা গুলি চালাইছে, কিভাবে গুলি চালাইছে, কারণ বাজারে, মিরপুরে, তাসিন রিয়াজ, আমি আপনার কথা বুঝতে পেরেছি, নিশ্চিতভাবে আমরা এটার প্রত্যক্ষদর্শী। কমপ্লিটলি এভিডেন্ট। এখন আমি আপনাকে দ্বিতীয় মন্তব্য আমি যে কথাটা বলছিলাম যে এই যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়, এটা কি আওয়ামী লীগের বয়ানকে শক্তিশালী করে কিনা? আমি বলছি পেছন থেকে কারো কোনো কৌশল ছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন আসছে। ফরহাদ মাজারের ব্যাখ্যাটা ফরহাদ মাজার দিবে, আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিচ্ছি। দেখেন ওই জন্য আমি এই ক্রোনোলজিটা ডেভেলপ করছি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই। সেটা কি দেখেন, এই বিপ্লবের পক্ষে বিপক্ষে অসংখ্য দেশের সাপোর্ট সিস্টেম থাকতে পারে, মানুষ সাপোর্ট করতে পারে, সেই দেশের গভর্নমেন্ট সাপোর্ট করতে পারে, ইটস ভেরি ওকে, উই ডু নট হ্যাভ এন ইস্যু। আমরা দেখেন আমরা কি, আমি যদি আপনাকে ভিন্ন প্রশ্ন করি, আমরা কি ইউএস এর মুখপক্ষে ছিলাম? যেই একেবারে মানে স্কুল কলেজে যে ছেলে মেয়েরা রাস্তায় নামলো, সেটা তো সব পলিটিক্যাল বিপ্লব ছিল না তো, এটা তো আপামর ছাত্র জনতার বিপ্লব ছিল। সাধারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা যেভাবে করে বুক চেতিয়ে দাঁড়ালো, আপনার কি মনে হয় তারা ইউএস এর মেসেজ পেয়ে এখানে নামছে? ইউএস হোয়াট ইউএস ডিড, ইউএস এর কাছে মনে হয়েছে যে এখানে একটা বিপ্লব সংগঠিত হচ্ছে, ইউএস এর একটা পক্ষ বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ ছিল, হয়তো বা তারা এই বিপ্লবের পক্ষে অবস্থান নিছে। আবার প্যারালালি আপনি খেয়াল করে দেখেন ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, প্যারালালি ইন্ডিয়া হয়তো এই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছে। কাজেই দেখেন কোন দেশের বিপ্লবের এই যে জনগণ, আমি তো ক্লিয়ারলি বললাম আপনাকে, আপনার কাছে কি মনে হয় ওই যে রাজুক উত্তরার, আপনার কাছে কি মনে হয় আদমজি ক্যান্টের, আপনার কাছে কি মনে হয় ঢাকা কলেজের যে ছেলেমেয়েরা, একেবারেই তরুণ যে ছেলেমেয়েরা রাস্তায় রক্ত ঝরালো, তারা ইউএস এর মেসেজ পেয়ে রক্ত ঝরাইছে? ঝরে নাই, তারা রাজপথে রক্ত দেখছে, তারা রাজপথে মানে মানুষকে আমরা মনে উত্তরটা পেয়ে গেছি। লাস্ট লাইনটা বলি, এবং তারা কি দেখছে জানেন, তারা এই লাস্ট 16 ইয়ার্স এর ভোট চুরি দেখছে, এই লাস্ট 16 ইয়ার্স এর ঋণ খেলাপি দেখছে, লাস্ট 16 ইয়ার্স এর মানি লন্ডারিং দেখছে, এগুলার একটা আক্ষেপ তারা ঝাড়ছে। এবং লাস্ট একটা কথা বলে দিই আমি, দেখেন এই বিপ্লবটা বাংলাদেশের পলিটিক্যাল সকল পার্টির যে ধরনের কন্ট্রিবিউশন ছিল, এই ধরনের কন্ট্রিবিউশনকে আপনি কখনো একটা বহিঃশক্তির বিপ্লব হিসেবে ব্যাখ্যা করতে পারবেন না। এটা ফরহাদ মাজার করছে, আমি রিকোয়েস্ট করি তাকে একদিন নিয়ে আসেন, তার কাছ থেকে ব্যাখ্যা নেন। আবার আসবো আপনার কাছে। ফজলে হুদা বাবুল, একই প্রসঙ্গে আসছে আপনার কাছে। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দল, বিরোধী দল কেউ স্পষ্ট অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ করে বলেই কি আসলে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এই যে চুক্তি, এটি নিয়ে কোনো মন্তব্য করে না? এটাও কি আসলে ফরহাদ মাজারের মন্তব্যের সাথে কিছুটা মিলে যায় কিনা, আপনি যদি অবস্থান ব্যাখ্যা করেন। ধন্যবাদ। ফরহাদ মাজার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন, ওনার সম্পর্কে মন্তব্য করতে চাই না, তবে এটুকু বলতে চাই উনি ওনার মত প্রকাশ করেছেন, কাজে ভিন্ন মতেও সহমত প্রকাশ করা বিএনপির রাজনীতির মূল ভিত্তি। এই জন্য আমি সবাই যে যার মতো বলতে পারবেন। আর আমি একজন বিএনপির ক্ষুদ্রকর্মী হিসেবে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যে নিজস্ব ভাবনা আমি সেটা ব্যক্ত করতে পারি। আমার প্রথম ভাবনাটা হচ্ছে যে দেখুন, আপনার বাণিজ্য চুক্তি হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে, এমনকি আমাদের বন্দর ব্যবহারেরও চুক্তি করা দেওয়া হয়েছে, এমনকি ট্রানজিটের চুক্তি হয়েছে। আমি ট্রানজিটের বিরোধিতা করি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে চুক্তিটা রেসিপ্রোকাল হওয়া উচিত। মানে চুক্তি হবে দুই পক্ষের স্বার্থ সমুন্নত রেখে, যেটা বিএনপির কথা হচ্ছে যে আমরা সবার উপরে বাংলাদেশ। আমাদের চুক্তি ভারতের সাথেও হবে, আমেরিকার সাথেও হবে, আমাদের চুক্তি পাকিস্তানের সাথেও হবে। এখন পাকিস্তানের সাথে চুক্তি করার সময় আমরা এটা দেখব না যে 25শে মার্চে কালো রাতে কি করেছিল পাকিস্তানের দেশে। ভারতের সাথে চুক্তির সময় আমরা দেখব না যে ফারাক্কা বাদ দিয়ে কিভাবে উত্তরাঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাদার আমরা দেখব এই মুহূর্তের চুক্তিটা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ, দেশের জনগণের জন্য কতটুকু। সবশেষ এই আমেরিকার সাথে চুক্তি নিয়ে আপনি কি দেখেন আমাদের দেশের জন্য ফলপ্রসূ কিনা? একটা রাষ্ট্র চুক্তি হয়েছে, এই চুক্তিটা করতে বাধ্য কেন হয়েছে জানেন? আপনি যদি এই বাণিজ্য চুক্তির মূল একটা জায়গায় যান, এখানে সেই জায়গাটা হচ্ছে আমরা 600 কোটি টাকা এক্সপোর্ট করি তাদের কাছে, আর তারা 200 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি। তো ট্রেড ব্যালেন্স যখন এরকম থাকে অস্বাভাবিক, তখন এই কান্ট্রিকে অনেক কিছু এক্সপোর্ট করার মতো প্রতিশ্রুতি দিতে হয়, এরকম একটা ব্যবস্থায়।
তারপর কি আপনি দেখুন, আপনাকে কিন্তু আপনি যে এই দেশটা যে গার্মেন্টসের উপর আপনি ভিত করেছে, কৃষি আর গার্মেন্টস দিয়ে দেশটা যে চলছে, এর বাইরে আমাদের ডিফারেন্টভাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু সম্পূর্ণভাবে বিদেশিদের উপর নির্ভরশীল। আপনি সুচ পর্যন্ত আপনার চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। কী দিয়ে ইম্পোর্ট করেন? ডলার দিয়ে ইম্পোর্ট করেন। তো আপনার এই যে আঙ্গুর ফল আপনি খাচ্ছেন, আপনি কমলা খাচ্ছেন, আপনি আপেল খাচ্ছেন, আপনি তো ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন, কিন্তু আপনার দেশীয় ফলগুলোকে আপনি কিন্তু এক্সপোর্ট করা দূরে থাক, আপনি এদেশেই প্রোডাকশন এবং মার্কেটিং করছেন না। আমি খুব রুট লেভেলে বলছি। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, বরঞ্চ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে কলার গাছ থেকে যে সুতো হতে পারে, এই কনসেপ্ট আমরা আসলে প্রসঙ্গে মার্কিন চুক্তি নিয়ে, আমেরিকার সাথে আমাদের এই চুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে এই সরকার কি ব্যবস্থা নিচ্ছে আপনি যদি আমাদেরকে বলেন। মুজিব ইন্দিরা চুক্তি বলেন আর 25 বছরের গোলামি চুক্তি বলেন, সেটাও কিন্তু ছিল, কিন্তু সরকারগুলো কিন্তু ওটা অতটুকু কেয়ার করেনি। টাইমের মানে সময়ের আবর্তে এটা ল্যাপস হয়ে গেছে। এখন সরকারের পলিসি বিভিন্ন রকম হতে পারে, যেটা আমরা যেটাতে যতটুকু সুবিধা পাবো আমরা ততটুকুই করব। আমি কিন্তু আরেকটা কথা এখানে বলতেই চাই, ফরহাদ মাজার যেটা বলেছেন রেজিম চেঞ্জ হয়েছে, ক্ষমতা তাদের কাছে আছে, এটা বোধহয় ফরহাদ মাজারকে এই মুহূর্তে আইনের আওতায় আনা উচিত। এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে উনি জড়িত এবং উনি ভালো বলতে পারবেন, কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এখানে শত শত সন্তানেরা বুকের রক্ত দিয়েছে বাংলাদেশের ছেলেরা। 24 এমনিতে আসেনি, 24 আসার জন্য আমাদের জেল খাটতে হয়েছে, 24 আসার জন্য জীবন দিতে হয়েছে, ছাত্রদের জীবন দিতে হয়েছে, বেসরকারি সরকারি স্কুল কলেজের বাচ্চারা মাঠে নেমে এসেছে, জীবন হাতে নিয়ে তারা করেছে। হাসিনার সামনে পতনের পরে, ফ্যাসিজম পতনের পরে, ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তীতে কি আপনি এমন কোন সংখ্যা দেখেন? অনেক সময় বহির্বিশ্বের অনেক বড় বড় দেশের অনেক প্রভাব আমাদের দেশের উপর দেখুন, এগুলা কথার কথা। পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ার বেশ বড় একটা প্রভাব আমাদের দেশের উপর ছিল। এখন কোন দেশের প্রভাব রয়েছে? প্রভাবের গল্প আমরা শুনি, আমরা গুলশানের বড় বড় রেস্টুরেন্টগুলোতে আমরা এসব গল্প শুনি, সোনারগাঁয়ে বসে এগুলো গল্প করতে দেখেছি। তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ, এরা এ দেশের ভালো চায় না, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি এদের বিশ্বাস নেই। এরা এই মুহূর্তে বাংলাদেশটা গঠন করা দরকার, এই মুহূর্তে 4 কোটি লোকের কর্মসংস্থান দরকার, এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এই মুহূর্তে আমাদের মানুষের যে কষ্ট, যে হাম, এইটা নিয়ে তাদের কথা বলা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। এই মুহূর্তে ডেমোক্রেটিক যে ওয়েটা হয়েছে বাংলাদেশের, এটাকে সর্বাগ্রে এগিয়ে দেওয়ার জন্য এই সব বুদ্ধিজীবীদের কাজ করা উচিত। এই বুদ্ধিজীবীরা কিন্তু বিগত দিনে কথা বলেনি, তারা কিন্তু বলেনি ম্যাডাম খালেদা জিয়াকে যখন এতিমের চোর বানানো হয়েছে, এতিমের টাকার জন্য, মাত্র 2 কোটি টাকার জন্য, তারা কিন্তু মুখ ফুটে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দাঁড়ায়নি। এরা সব সময় অন্ধকার জগতেরই মানুষ। জি, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। হাসান তারিক চৌধুরী, এই ফরহাদ মজহারের কথা নিয়ে মন্তব্য করলেন ফজলে হুদা বাবুল যে তাকে আইনের আওতায় আনা উচিত। এই মন্তব্যের জন্য এখন 24-এর গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতন নিয়ে তার যে মন্তব্য, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। 24-এর 5 আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল, এখন বেহাত হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে। এই মতামতের সাথে আপনার কোনো মন্তব্য আমি শুনতে চাই, যে আপনি আসলে এর সাথে একমত পোষণ করেন কিনা, বা দেশের মানুষ এখন বিএনপি সরকারের হাতে সরকারের পূর্ণ ক্ষমতা আসলে রয়েছে কিনা, পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কিনা দেশের উপর। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। অন্যান্য রাষ্ট্রের তাদের স্টেকটা ছিল তাদের মতো করে, এবং সেটার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এবং এই জন্য আমাদের দেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন যে সবার আগে বাংলাদেশ এখন সবার আগে আমেরিকা হয়ে গিয়েছে। এটা চুক্তির পরিপ্রেক্ষিতে তিনি কথাটি বলেছেন। ফরহাদ মজহার আজকে যে কথাগুলো বলছেন, সে কথাটা তিনি যদি অভ্যুত্থানের সময় বলতেন, বা এখনও যখন বলছেন, এই কথার সপক্ষে ওনার কাছে কি দালিলিক প্রমাণ আছে সেটা ওনাকে হাজির করতে হতো। এবং মজার বিষয় হলো যে আমাদের দেশে যখন বিদেশিদের সঙ্গে চুক্তি হয়, আমরা রাজনৈতিক পরিভাষায় ঢালাও আমরা অনেক সময় বলি যে এটা গোলামি চুক্তি। আবার যারা সরকারে থাকে তারা তখন বলেন এটা গোলামি চুক্তি না, এটা বন্ধুত্বের চুক্তি। আবার এই সরকারি দলে যখন আবার বিরোধী দলে আসে, তারা ওই একই চুক্তিকে আবার কিন্তু গোলামি চুক্তি বলা শুরু করে। যেমন আওয়ামী আমলে অনেক গোলামি চুক্তি হয়েছে, তাহলে বিএনপি কেন সেটা এখন জাতির সামনে প্রকাশ করছে না? আবার
আওয়ামী লীগ যে আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করেছে তাদের শাসনামলে, টিকফা চুক্তি, সোফা, হানা ইত্যাদি, সেগুলো কেন সে সময় তারা প্রকাশ করেনি? এবং আমি মার্কিনের সাথে বাংলাদেশে সম্পাদিত চুক্তি নিয়ে কাজ করেছি। আমি দিনের পর দিন আমাদের ফরেন মিনিস্ট্রিতে ধর্ণা দিয়েছি। আমি চুক্তির আদ্যপন্ত জনগণ হিসেবে আমার জানার সুযোগ হয় নাই। কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে যে যদি মিলিটারি ইস্যু না থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত না থাকে, সেই সমস্ত চুক্তির বিস্তারিত পার্লামেন্টে হাজির করতে হবে, এটা আমাদের সংবিধান বলে। কিন্তু আমরা আমাদের পার্লামেন্টে কিন্তু চুক্তির ডিটেল শুনতে পারি নাই। কিন্তু আমাদের দেশের গবেষণা সংস্থাগুলো, আমরা যদি লিডিং রিসার্চ ইনস্টিটিউট সিপিডির কথা ধরি, দেখেন এই সিপিডি বলেছে যে এই চুক্তির ফলে বাংলাদেশ একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই বিরাট ক্ষতি কি? প্রথমত কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের দেশ কৃষিতে ক্ষতির সম্মুখীন হবে, আমাদের শিল্প ক্ষতির সম্মুখীন হবে, আমাদের প্রায় 1300 কোটি টাকারও বেশি রাজস্ব আমরা হারাবো। এবং তার চেয়েও যেটি বড় বিষয় সেটি হলো আমেরিকান যে জিও পলিটিক্স, অর্থাৎ আমেরিকা যার উপরে নিষেধাজ্ঞা দেবে, যুক্তরাষ্ট্র যার উপরে নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশকে সেটা ফলো করতে হবে ইন টার্মস অফ বিজনেস। যেমন ইরানের সাথে এখন আমেরিকার গন্ডগোল। এই শর্তগুলো আমরা মোটামুটি সবাই জানি। এরপরে কি আপনার কাছে মনে হচ্ছে যে এটাতে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা রাখা যাচ্ছে বা দুই তরফে আসলে সমানভাবে অধিকার রক্ষা করা যাচ্ছে এই চুক্তিগুলোর মাধ্যমে? আপনার কাছে মনে হচ্ছে না, মোটেই না। কারণ অভ্যুত্থানের স্পিরিটটা ছিল বিদেশিদের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। আচ্ছা, এটাই ছিল মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু আমরা দেখছি চোখে চোখ রাখার বদলে চোখ নামিয়ে কথা বলা হচ্ছে, মাথা নিচু করে কথা বলা হচ্ছে, এবং এই দায় সরকারকে নিতে হবে। এবং আমরা তো অবাক হয়ে যাই, মানে মাঝে মাঝে মনে হয় ফরহাদ মজার বোধহয় সত্যি কথাই বলছেন, যে আজকে এই এনসিপি বা এই জামাত, এই বিএনপি, তাদের রিয়াকশনটা দেখেন। আজকে কি এই চুক্তির বিরুদ্ধে আপনার জামাত বা এনসিপি তারা কি আমেরিকান এম্বাসি ঘেরাও করেছে কোনোদিন? সেই আমেরিকান এম্বাসি অভিমুখে কোনো পদযাত্রা করেছে? করে নাই। আজকে ফরহাদ মজারের স্ত্রী ফরিদা আক্তার, তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তিনি উপদেষ্টা ছিলেন, তিনি দাবি করছেন এই চুক্তি করার আগে জামাত, বিএনপি, এনসিপি সহ সমস্ত স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেই এই চুক্তির দিকে এগিয়েছিল ইন্টারিম। খলিল সাহেব আগেও বলছেন এটা। এবং এটা তারা বলছেন, তাহলে এই দায় কি এখন তারা এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো স্বীকার করছে? ধন্যবাদ হাসান তারিক চৌধুরী। তাহসিন রিয়াজ, একই প্রসঙ্গ ধরে আপনার কাছে আসতে চাই। সরকারি দল এই চুক্তি নিয়ে এখন কি করবে সেটি আমরা শুনবো ফজলে হুদা বাবুলের কাছ থেকে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা আসলে একই যে প্রশ্নটা হাসান তারিক চৌধুরী করেছেন, যে বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, তারা এই চুক্তির বিপক্ষে সংসদে বা বাইরে তারা কথা বলছে না কেন, কোনো কার্যক্রম কেন নিচ্ছে না? আচ্ছা দেখেন, এইটা ইতিমধ্যে ভাই কিছুটা ডিসকাশন এটা নিয়ে এসছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ডিসকাশন, এবং এটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। এখানে দলমতের ম্যাটার না, কিন্তু এটা যেহেতু একটা রাষ্ট্র প্রসঙ্গ, দেশ প্রসঙ্গ, আমরা ওইভাবে করে এটাকে ট্রিট করি। দেখেন, এই চুক্তির ব্যাপারে ইমিডিয়েটলি সরকার যখন নির্বাচন হলো, সরকার গঠনের জাস্ট 2 থেকে 3 দিন পর খলিল সাহেবের কাছে, দ্যাট মিনস এখন ফরেন মিনিস্টার, তার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই চুক্তিটার ব্যাপারে কি, এবং তাকে একদম সচিবালয়ে তাকে জিজ্ঞেস করেছিল, আপনারাই জিজ্ঞেস করেছিলেন, সেই প্রসঙ্গে তিনি যে উত্তরটা দিয়েছেন, এই উত্তরে অনেক কিছুর উত্তর আছে। তিনি বলছেন, দেখেন, এই চুক্তিটা করার আগে আমরা বিএনপি এবং জামাত দুজনের কাছেই আমরা এটা ড্রাফটটা পাঠিয়েছিলাম, এবং তাদের প্রপার কনসেন্ট নিয়ে এই চুক্তিটা করা হয়েছে। খেয়াল করি, তাদের পক্ষ থেকে বিএনপি জামাতের কথা বলেছেন। সেম আজকে যেই মন্তব্যটা আমরা শুনলাম, আরেকজন মানে ফর্মার অ্যাডভাইজার ছিলেন তিনি ইন্টারিম গভর্নমেন্টের, তিনিও কিন্তু আজকে একদম খুবই প্রিসাইজ মন্তব্য করেছেন। বিএনপি এবং জামাতের কাছে তাদের কাছে ড্রাফট পাঠানো হয়েছে, তারা এটার ব্যাপারে এগ্রিমেন্ট দিয়েছেন। এখন তারা হয়তো সেই সময়টাতে আমাদেরকে মানে এটার ব্যাপারে যোগ্য মনে করেন নাই। এবং আমি আপনাকে একদম নোট করে বলি, ওই সময় আমাদের ফরেন সেলের যিনি ডেপুটি অ্যাডভাইজার, এটা নিয়ে তিনি মানে রেগুলারলি এটা নিয়ে আমাদের, স্পেশালি আমি নিজেও ফরেন সেলে কাজ করি, আমাদের ফরেন সেল থেকে আমরা কিন্তু রেগুলারলি ওই সময়টাতে লেখালেখি করেছি এবং প্রপারলি লেখালেখি করেছি। কিন্তু ওই সময়টা খুবই সিগনিফিক্যান্ট ছিল। আমরা সবাই জানি যে এই চুক্তিটা হয়েছে নির্বাচনের মাত্র 3 দিন আগে। কাজেই দেখেন, আমরা সবাই নির্বাচন নিয়ে প্রচন্ড রকম ব্যস্ত ছিলাম। ওই সময় যে আমি প্রতিবাদ করার মতন আমার কোনো অবস্থান ছিল না। এখন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ বলি, দেখেন, এটাও আমাদের বোঝা জরুরি, এই পুরো চুক্তিটা সংগঠিত হয়েছে কার দ্বারা। ওইখানে কিন্তু 2জন কি প্লেয়ার আছে, কি রোল প্লেয়ার আছে। একজন হচ্ছেন ফরেন অ্যাডভাইজার হিমসেলফ, আর আরেকজন হচ্ছেন
যিনি রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কিন্তু খেয়াল করে দেখেন এই পুরো চুক্তির মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট রোল প্লে করেছেন কিন্তু নিরাপত্তা উপদেষ্টা। একদম আপনি সার্চ করে দেখেন এই প্রসঙ্গে, এই চুক্তি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় কমেন্ট দেওয়া, এই চুক্তি প্রসঙ্গে ড্রাফট রেডি করা, এই চুক্তি প্রসঙ্গে এগিয়ে যাওয়া। আমি একটু last কথাটা বলি একটু। হ্যাঁ, আমি আপনার কাছে আছি, আমি প্রশ্নটা একটু যুক্ত করে নিই। তাসনিম রিয়াজ, আপনি যে কথাটা বললেন, আমরা সবাই জানি যে নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন এখনকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনিই মন্তব্য করেছেন, তার মন্তব্য দিয়ে আমরা পেয়েছি যে বিএনপি এবং জামাত দুই দলের একসাথে তারা এক সমঝোতার ভিত্তিতে এই চুক্তি হয়েছে। আপনারা ছিলেন না, যদি আপনাদের কথা মেনশন না করে থাকে তাহলে আমি আপনাদেরকে বান দিলাম। আমার কথা হচ্ছে এনসিপি গণ অভ্যুত্থানে যে শক্তি দেখিয়ে সাধারণ মানুষকে পথে নামিয়ে এসে এই যে গণ অভ্যুত্থান তৈরি করেছে এবং ফ্যাসিস্ট একটা সরকারকে নামিয়ে ফেললো, তারা এখন মানে এনসিপি বলতে আমি পরবর্তীতে এনসিপি হয়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি সাধারণ ছাত্র জনতা যে কাজটা করেছে পরবর্তীতে দল গঠনের পরে এখন সংসদে গিয়ে আপনাদের কেন সেই অবস্থান নেই এবং এটার বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কেন নেই? খুবই সিম্পল। দেখেন, আমি ক্রোনোলজিটা ডেভেলপ করি, আমার ওই আগের বক্তব্যে আবার ফিরে আসতে হবে, আপনার উত্তরটা দিব। দেখেন খেয়াল করে, তাহলে ওই সময় কি প্লেয়ার এখন এই যে ক্যাবিনেটটা গঠন করা হলো, এই ক্যাবিনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট আফটার প্রাইম মিনিস্টার, 2টা 3টা 4টা পোস্ট হচ্ছে ভেরি সিগনিফিক্যান্ট। এর মধ্যে আপনি জানেন যে ফরেন মিনিস্টার ইজ ওয়ান অফ দি ভেরি ভাইটাল পোস্ট। তাহলে এটা কি প্রাইস পোস্টিং নাকি কি, আমরা এটা আসলে জানি না, এটার ব্যাপারে আমাদেরও কনফিউশন আছে। এবার আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন মানে আমাদেরকে ছোট বলার জন্য, আমাদেরকে দুর্বল বলার জন্য, আমাদেরকে বিপ্লবের মানে গাদ্দার বলার জন্য, আমাদেরকে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন শক্তি বলার জন্য, আমাদেরকে একেবারে পেরিফেরাল একটা ছোট্ট সংগঠন বানানোর জন্য বাংলাদেশের সকল মিডিয়া, সকল আউটলেট, সকল এজেন্সি এক টোনে কাজ করেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আমাকে সব জায়গায় আপনি আমাকে একটু মাইনর দেখিয়ে, আমাকে মাইনর প্রুফ করে, কিন্তু ঠিক যেই মুহূর্তে আবার আপনার মানে বড় প্রতিবাদ করার প্রসঙ্গ আসছে, তখন আমি 24-এ বিপ্লব সংগঠিত করছিলাম, আপনারা কেন এখন বিপ্লব সংগঠিত করতেছেন না? আপনারা কেন, আমি শেষ করি, কারণ সরকারি দলকে অবশ্যই সবার আগে জিজ্ঞেস করা হবে। আমাকে বলতে দেন না, জি জি, সরকারি দলকে অবশ্যই সবার আগে জিজ্ঞেস করা হবে, আপনি আপনারটা বলবেন। কনক্লুড করতে দিতে হবে তো, আমি আপনার কথা বলছি না, আমি ওভারঅল বলছি। আপনি আমার কাছে প্রত্যাশা করতেছেন আমি এখন বিশাল লেভেলের একটা প্রতিবাদ সবাই এখানে ডাক দিব এবং আমি এটা নিয়ে বিরত। রেদার ওয়াই ইউ আর নট আস্কিং টু কোশ্চেন ডিরেক্টলি টু বিএনপি করছে। বিএনপি যদি মনে করে এই চুক্তিটা ইনভ্যালিড, বিএনপিটা বাতিল করে দেয় না কেন? বিএনপিটা বাতিল করে দিতে পারে। দেখেন প্রসঙ্গটা ওইখানে না, যেই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না কখনো, বা যে প্রসঙ্গটা আমরা বুঝতে পেরেছি না, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই চুক্তিটা কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষ কোনো চুক্তি না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে একটা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ আছে, এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে শুধু যে ট্যারিফ বা শুধু যে আমেরিকার একটা আধিপত্য বা ভারতের আধিপত্য থেকে বের হয়ে যাওয়া, শুধু এটা না। আপনি যদি একটু জিওপলিটিক্যাল স্টাডিতে একটু ঢুকেন, এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা কি ধরনের স্টাইল নিয়ে কাজ করছে, চায়নার বিপরীতে তার ইকোনমি পলিসি কিভাবে ফাংশন করবে, অনেকগুলো ইস্যু আসলে এটার সাথে জড়িত। কাজেই ম্যাটারটা শুধু বিএনপি, জামাত বা এনসিপির না, এটা একটা রাষ্ট্র প্রশ্ন। এটাই বলতে চাইছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। ফজলে হুদা বাবুল, আমাদের এই মুহূর্তে দেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে একটা সমস্যা অবশ্যই হামের সমস্যা। জুলাই সনদ নিয়ে দাবি চলছে, সংস্কার প্রসঙ্গ নিয়ে আসছে, বারবার আমরা দেখছি যে সংসদে এই বিষয়গুলো উত্থাপিত হচ্ছে। এর মাঝেও এই যে আমেরিকার সাথে চুক্তি নিয়ে বারবার কথা উঠে আসছে এবং সরকার এখান থেকে বলতে চাচ্ছে যে কয়েকদিন আগে চুক্তিটা হয়েছে, ক্ষমতা গ্রহণ করার বা নির্বাচনের কয়েকদিন আগে, ইন্টারিম গভর্নমেন্টের সময়, জি 3 দিন আগে। তো এই মুহূর্তে বিএনপি সরকারের কি এই চুক্তি নিয়ে কিছু করার নেই? মানে এই চুক্তিকে রিভিউ করা বা এই পদক্ষেপগুলো তো নিতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আমার প্রারম্ভিক বক্তব্যে কিন্তু আমি বলেছি যে একটা আন্তঃরাষ্ট্রীয় চুক্তি যখন হয়, এই চুক্তিটাকে সরকার কিভাবে দেখে। আরেকটা কথা বলেছি যে আপনি যত কথাই বলেন, কথার উপর কথা থাকবে, অনেক কথা হবে। এত ধনী দেশ তারা, তাদের কারোই কিন্তু অ্যাটমিক এনার্জি নাই, কিন্তু ইরান কিন্তু ওঠাতে বলিয়ান হলো। মানে কি, ইরান শক্তিশালী হলো এবং এক প্রকারের এই যুদ্ধে কিন্তু ইরানের জয় হয়েই গেছে। আচ্ছা, আপনি তো এই চুক্তির মাধ্যমে তেল কিনতে গেলেও আপনাকে অনুমতি নিতে হবে, তাহলে বাকি বিষয় আপনার স্বাধীনতা কোথায় রইল? আপনি যে বাকি উন্নতির কথা বলছেন, এই চুক্তির মাধ্যমে তেল কিনতে গেলেও তো অন্য দেশের সাথে আপনাকে অনুমতি নিতে হচ্ছে। কেন আপনি সমস্ত তেলগুলো এক্সপ্লোর করেননি কেন? আপনি রিনিউয়েবল এনার্জি করেননি কেন? কারণ আপনার দেশের ওই নিজস্বতাটা আগে আমাদের তৈরি করতে হবে। এখন আমরা এখানে 4 জন আছি,
আমরা ভালো করি খারাপ করি, এখানে যদি আমাদের মধ্যে থেকে একজন আমরা অন্যকে ইনস্টিগেট করি যে আরে এনসিপির এই ছেলেটা এরকম। পশ্চিমাঞ্চলে কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট দূর করতে 34,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। এখন তৃতীয় একনেক বৈঠকে এসে প্রথম মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হলো বিএনপি সরকারের। 2033 সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 34,497 কোটি 25 লাখ টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন হবে সরকারি টাকায়। আওয়ামী লীগ আমলে আমরা বিশাল বিশাল বেশ কিছু প্রজেক্ট দেখেছি এবং সেটার বড় প্রজেক্টে মেগা লুটপাট দেখেছি, এমন অভিযোগ আপনারাও করেছেন। কিছু ক্ষেত্রে তদন্তে প্রমাণও রয়েছে। আপনাদের আমলে যেই বড় প্রজেক্টগুলো এখন নেওয়া হচ্ছে, আজকে যদি এটি দিয়ে শুরু করি, এই পদ্মা ব্যারেজ প্রকল্প, তার লুটপাট না হওয়ার নিশ্চয়তা কি? এটা কে নিশ্চিত করবে? ধন্যবাদ। এটা একটা পদ্মা ব্যারেজ শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার প্রকল্প। এটা তো আপনি বুঝতে পেরেছেন, এর পানির মতোই ক্লিয়ার এই পানির প্রকল্পটা।